একাত্তর টেলিভিশনের সকল দর্শককে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি রাশেদ আনিস। আজ আমরা নির্বাচন নিয়ে পুরো আলোচনাটি করব। আমাদের সাথে অতিথি এমন একজন যিনি জুলাই গণ অভ্যুত্থানের মহানায়ক, সাবেক সমন্বয়ক, সাবেক স্থানীয় সরকার উপদেষ্টা, ক্রিয়া উপদেষ্টা এবং বর্তমানে তিনি এনসিপির মুখপাত্র হিসেবে আছেন। এত সব পরিচয় দেবার পর সাধারণত বোঝাই যাচ্ছে মানুষটি হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজকে আমরা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাথে এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যেটি আসলে গণমাধ্যমে তিনি এর আগে কখনোই বলেননি। আশা করি আসিফ মাহমুদও সে বিষয়গুলোর উত্তর দিবেন। শুরুতেই যদি বলি, সরকারে ছিলেন, উপদেষ্টা পদে ছিলেন, এনসিপির মুখপাত্র হিসেবে নতুনভাবে যাত্রা করছেন। এক সময় যেভাবে গণ অভ্যুত্থান করেছিলেন তাদেরকে নির্বাচনে জয়ী করানোর জন্য সব দায়িত্ব আপনার কাঁধে নিয়ে নিয়েছেন। আমরা দেখছি পদযাত্রা করছেন। আমি এখন এই মোমেন্টে কুমিল্লায় বসে আছি। নতুন দায়িত্বটি কিভাবে পালন করছেন, কতটুকু আশাবাদী এনসিপির যে 30টি আসন আছে সেগুলো নিয়ে? প্রথমত গত 1.5 বছর বিভিন্ন ক্যাপাসিটিতে দায়িত্ব পালন করতে হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান হলো, গণঅভ্যুত্থান পরবর্তীতে সরকারে দায়িত্ব পেলাম। সরকারে প্রায় 16 মাস দায়িত্ব পালনের পর যখন নির্বাচনের সময় আসলো তখন সিদ্ধান্ত নিলাম যে নির্বাচনের সময় সরকারের নিরপেক্ষতার স্বার্থে এবং একই সাথে নির্বাচনে অংশগ্রহণ করার পরিকল্পনার জায়গা থেকে সরকার থেকে পদত্যাগ করা, এবং পরবর্তীতে পার্টিতে জয়েন করলাম এবং অনেকগুলো কারণ মিলিয়ে এবং একই সাথে পার্টির একটা জামাতের সাথে যখন জোটটা গঠিত হলো 11 দলীয় জোট, তখন পার্টির মধ্যে এক ধরনের টানাপোড়েন তৈরি হলো, অনেকের মান অভিমান, একটা ক্রাইসিস সিচুয়েশন তৈরি হলো। সেই সময়ে দলটাকে ধরে রাখা এবং আমাদের সকলেরই একটা বোঝাপড়া, বাংলাদেশের মানুষের একটা আকাঙ্ক্ষা আছে যে গণঅভ্যুত্থানের দল হিসেবে জাতীয় নাগরিক পার্টি এক্সিস্ট করা এবং আরও সামনের দিকে ভালো করা, এটা বাংলাদেশের মানুষ চায়। সেই জায়গা থেকে দলের দায়িত্ব গ্রহণ করা, একই সাথে মুখপাত্রের দায়িত্ব আছে এবং নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পালন করছি। এখন আরও কাজের পরিধিটা আমার মনে হয় অনেক বেড়ে গেছে। 30 জন প্রার্থীকে জিতিয়ে আনার এনসিপির প্রথম নির্বাচন, মাত্র 7 থেকে 8 মাস বয়সী একটা দলের প্রথম নির্বাচন হিসেবে আসলে অনেক চ্যালেঞ্জিং। বাংলাদেশে খুব কম দলই তাদের প্রথম নির্বাচনে খুব ভালো ফলাফল নিয়ে আসতে পেরেছে। তো সেই জায়গা থেকে একটা ঐতিহাসিক চ্যালেঞ্জ আমার জন্য। সেই উদ্দেশ্যে সারা দেশে পদযাত্রা করছি আমরা নির্বাচনী, এবং একই সাথে আরেকটা উদ্দেশ্য, সেটা হচ্ছে গণভোটে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করা। প্রথমত আমাদের এনসিপির যারা 30টি আসনের প্রার্থীরা আছেন, স্বাভাবিকভাবেই মাত্র 7 থেকে 8 মাস তারা কাজ করার সুযোগ পেয়েছেন, কেউ 1 বছরের মতো সুযোগ পেয়েছেন। ফলে আমাদের যে সাংগঠনিক সক্ষমতা, যারা লিগেসি রাজনৈতিক সংগঠনগুলো আছেন তাদের অনেকের, কারো 50 বছরের, কারো 70 বছরের সাংগঠনিক লিগেসি আছে প্রত্যেকটি এলাকায়, তাদের ওই সাংগঠনিক কাঠামো আছে। আমাদের সেক্ষেত্রে অনেক ধরনের চ্যালেঞ্জ রয়েছে। আমাদের দলের একটা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল হয়, বিভিন্ন মত পথের বিভিন্ন মানুষজন হচ্ছে এখানে কিছু বেসিক আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে একসাথে হয়েছে, তাদেরকে একসাথে ধরে রাখা, তাদেরকে একসাথে প্রার্থীর জন্য কাজ করানো, এবং একই সাথে যেহেতু 300 আসনে নির্বাচন করার সিদ্ধান্ত ছিল, বাকি 270 আসনের প্রার্থীদেরকে নির্বাচন থেকে সরে আসতে হয়েছে, তাদের মধ্যে এক ধরনের মান অভিমানের বিষয় আছে। সবকিছু মিলে আমরা সবকিছু গুছিয়ে ওঠার চেষ্টা করছি, এবং এখন প্রাইমারি উদ্দেশ্য হচ্ছে 30টি আসনে এনসিপি প্রার্থীদেরকে জিতিয়ে নিয়ে আসা। এর মধ্যে 30টা আসনের মধ্যে 20টিরও অধিক আসনে আমাদের অবস্থান খুবই ভালো এখন পর্যন্ত। সুষ্ঠুভাবে নির্বাচন হলে আমরা প্রত্যাশা করছি যে এনসিপি সিংহভাগ আসনে জিতে আসবে, এবং একই সাথে আমরা আমাদের একটা দায়িত্ব হিসেবে, আমাদের একটা রেসপন্সিবিলিটির জায়গা থেকে গণভোটে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করার জন্য কাজ করছি। আমরা মনে করি যে সংস্কারের প্রক্রিয়া শুরু হয়েছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, সেটা চলমান থাকা, সংস্কার যতটুকু পর্যন্ত ঐকমত্য কমিশনের আলোচনার ভিত্তিতে এসেছে সেটা বাস্তবায়িত হওয়া উচিত। এবং আমরা এটা বাংলাদেশের মানুষকে প্রতিশ্রুতি দিতে চাই যে বিভিন্ন রাজনৈতিক দলের বাধা সবকিছু মিলিয়ে ঐকমত্য কমিশনকে অনেক জায়গায় কম্প্রোমাইজড হয়ে সংস্কারের জায়গাগুলোতে কিছু কমিয়ে যেতে হয়েছে। যদি আমাদের 11 দলীয় ঐক্যজোট মানুষের সমর্থন নিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসে, তাহলে আমরা জন আকাঙ্ক্ষার ভিত্তিতে আরও অ্যাগ্রেসিভলি আমাদের সংস্কারগুলো বাস্তবায়ন করব, এবং এর মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থান একটা সাফল্য এবং একটা জায়গা পাবে।
শুনছিলাম আপনি বলছিলেন যে আপনার যেহেতু দায়িত্ব চেয়ারম্যান হিসেবে পরিচালনা কমিটির, বলছিলেন যে 20 জনের মতো ভালো সম্ভাবনা রয়েছে। আমি স্পেসিফিকলি আপনার কাছে নাম জানতে চাই যারা আপনি মনে করেন এনসিপি থেকে বাজিবাদ করবে এবং সংসদ সদস্য হবেন। এরকম কয়েকজনের নাম আপনি বলবেন, সেটি যদি 3টি হয় তাহলে 3টি নাম, একটি হলে একটি নাম, আপনার কনফিডেন্স লেভেলের জায়গা থেকে। আমরা 30টি আসনের প্রতিদ্বন্দ্বিতা করছি। এখন পর্যন্ত জামাতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির যে সার্ভে রিপোর্টগুলো আমাদের কাছে আছে এবং আন্ডারস্ট্যান্ডিং আছে মাঠের, তা অনুযায়ী আমরা কনফিডেন্ট যে 20টার অধিক আসনেই আমরা আমাদের জেতার মতো অবস্থা আছে। যদি এক ধরনের কনফার্ম আসনের কথা উল্লেখ করতে চাই আর একটু কমিয়ে এনে 5 বা 7টা, তাহলে প্রথমে আসবে আমাদের আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম, ঢাকা 11তে নির্বাচন করছেন। সেটা তার জন্মস্থান এবং সেই এলাকার মানুষজন তাকে অসম্ভব রকম ভালোবাসেন এবং সেখানে আমাদের সাংগঠনিকভাবে আমাদের যথেষ্ট কাজ হয়েছে এবং আমাদের জোট সঙ্গীরাও সেখানে শক্তিশালী। ফলে এখন যৌথভাবে নির্বাচনে ওনার জিতে আসার সম্ভাবনা অনেক বেশি বেড়ে গেছে এবং উনি জিতে আসবেন বলে আমি বিশ্বাস করি। আমাদের সদস্য সচিব আখতার হোসেন, তিনি 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের পর থেকেই তার এলাকায় পরিচিত এবং তিনি ডাকসুর সমাজসেবা সম্পাদক ছিলেন। এলাকায় দীর্ঘদিন ধরে তিনি কাজ করে আসছেন এবং সেখানে আমাদের জোটসঙ্গীরাও শক্তিশালী। সুতরাং সেখানেও আমি বিশ্বাস করি যে সেই আসনটিতেও আমরা জয়লাভ করব। অবশ্যই হাসনাত আবদুল্লাহ কুমিল্লা 4 আসনে, বর্তমান অবস্থায় সেখানে তো বিএনপি যিনি প্রার্থী আছেন তার প্রার্থিতাই এখন আর নেই। ফলে সেখানে এক ধরনের নামে মাত্র প্রতিদ্বন্দ্বিতায় তিনি নির্বাচিত হয়ে আসবেন বলে আমি বিশ্বাস করি। তারপরে সার্জিস আলম পঞ্চগড়ে, তিনি গণঅভ্যুত্থানের পর থেকেই তার এলাকার জন্য কাজ করে যাচ্ছেন, মানুষের ভালো খারাপ দেখছেন এবং সেখানে জামাতে ইসলামী এবং আমরা মিলে সেই আসনটিতে আমাদের এখন পর্যন্ত শক্তিশালী অবস্থান আছে। সেখানে সার্জিস আলম সাপটাকলিতে জিতে আসবেন। আব্দুল হান্নান মাসুদ, তিনি তো হাতিয়ার মাসুদ বিখ্যাত। তো হাতিয়া অঞ্চলটা খুবই অবহেলিত। আমি সরকারে ছিলাম, ফলে আমরা দেখেছি যে বিশেষ করে দ্বীপ অঞ্চলগুলো বাংলাদেশের এবং তার মধ্যেও হাতিয়া, সেখানে বরাদ্দ থেকে শুরু করে সবকিছুই খুবই নেগলিজেন্টের একটা এরিয়া আর কি। তো সেখানে মাসুদ গত 1.5 বছরে মানুষের জন্য অনেক কাজ করার চেষ্টা করেছেন, বিভিন্ন সরকারি দপ্তরে দৌড়াদৌড়ি করেছেন। তিনি অনেকবার আমার কাছে এসেছেন, অন্যান্য উপদেষ্টাদের কাছে গিয়েছেন, সেখানে ফেরির ব্যবস্থা করেছেন। সেখানে বন্যা কবলিত অঞ্চল, পানির সমস্যা আছে, নোনা পানির সমস্যা আছে, যেহেতু সেখানে টিউবওয়েল থেকে শুরু করে মানুষের উপকারে যত কিছু করা যায়, তারপরে বাঁধ নির্মাণ, অনেক কাজ করেছেন। ফলে তার একটা সমর্থন সেখানে আমরা দেখি বিভিন্নভাবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং গণমাধ্যমের মাধ্যমে। এবং আমাদের বোঝাপড়ায়, আমাদের সার্ভে রিপোর্ট অনুযায়ী সেখানে তিনি জিতে আসবেন বলে মনে করি। আর এরপরে যদি বলতে চাই তাহলে নাসিরউদ্দিন পাটোয়ারি, যদিও আজকে সেখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, বিএনপি এর ছাত্র সংগঠন ছাত্রদল তার উপরে হামলা করেছে। তবে এই হামলা বা এগুলোর মধ্য দিয়েই তারা নাসিরউদ্দিন পাটোয়ারির জয়ের সম্ভাবনা আরো বাড়িয়ে দিচ্ছে বলে আমি মনে করি। এবং ওই আসনটাতে ভোটার সংখ্যা তুলনামূলক কম, তারপরেও আমাদের যৌথভাবে জোটবদ্ধভাবে সেখানে আমরা যথেষ্ট শক্তিশালী। আমরা বিশ্বাস করি যে আগামী কিছুদিন নাসিরউদ্দিন পাটোয়ারি সহ সেখানে জোটসঙ্গীরা, জোট শরিক দলগুলো যেভাবে আমরা কাজ করে যাচ্ছি, নির্বাচনের পূর্ব পর্যন্ত এরকম কাজ চলমান থাকলে সেই আসনটিও আমরা জিতে আসতে পারি। এর বাইরে উল্লেখযোগ্য আরো কয়েকজন আছেন, সরোয়ার তুষার আছেন, আমাদের প্রীতম দাস আছেন, তারপরে আমাদের আরো কয়েকজন আছেন যারা লোকালি হয়তো, আতিক মুজাহিদ আছেন, আব্দুল আহাদ আছেন, যারা হয়তো ন্যাশনালি খুব বেশি পরিচিত না, কিন্তু লোকালি তারা ওই এলাকার মানুষজনের জন্য কাজ করেছেন। ফলে তাদের ভোটারদের কাছে তাদের একটা গ্রহণযোগ্যতা আছে। ফলে অনেক জায়গায় নির্বাচনের ফলাফলে হয়তো দেখা যাবে যে জাতীয়ভাবে আমাদের কোনো একজন নেতাকে হয়তো তেমনভাবে জাতীয়ভাবে অনেকে চেনেনও না, কিন্তু তিনি হয়তো জিতেও চলে আসবেন, কারণ লোকালি তাদের একটা গ্রহণযোগ্যতা আছে। এবং এখন 11 দলীয় জোটবদ্ধভাবে নির্বাচন করার প্রেক্ষাপটে সেটা আরো অনেক বেশি বেড়ে গেছে। যেমনটি শুনছিলাম, তার মানে আসিফ মাহমুদ সজীব ভাইয়া বলছে যে 6টি নাম মোটামুটি হচ্ছে আপনি শিওর যে তারা সংসদে যাচ্ছে। তার বাইরেও আরো অনেকে আছে যারা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে, হয়তোবা ফলাফলের দিক থেকে তারাও চলে আসতে পারে। আমি যদি একটু জানতে চাই আপনার কাছ থেকে,
এই যে নির্বাচনকে ঘিরে আপনার কাছে কি কোনোভাবে মনে হচ্ছে যে আপনি এখন এনসিপির মুখপাত্র, জামাতের সাথে যে অ্যালায়েন্সটা হলো, আপনারা যাকে বলছেন যে নির্বাচনী ঐক্য, সেটি আসলে এনসিপির জন্য একটু হলেও খারাপ হয়েছে? আপনার কাছে কি কোনোভাবে মনে হয়? কারণ এনসিপি যারা দলীয় নেতাকর্মীরা রয়েছে তাদের মধ্যে থেকে অনেক বিভাজনও ছিল এবং তারা চাচ্ছিল এককভাবে পথ চলতে। নাহিদ ইসলাম বলেছে 10 বছরের মধ্যে ক্ষমতায় যাবে। তো সব কিছু মিলে যদি একা যেতেন পথটা হয়তো বা মসৃণ হতো না, কিন্তু একটু কি আফসোসের জায়গা আছে? জোট প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে আমি জাতীয় নাগরিক পার্টিতে জয়েন করেছি, তবে আগে আমি বিষয়গুলো ফলো রাখছিলাম এবং এই জোট গঠন প্রক্রিয়া নিয়ে সংগঠনের মধ্যে মতবিরোধ হয়েছে, অনেকের মধ্যে মান অভিমান তৈরি হয়েছে এবং এখন একটা স্টেবল অবস্থায় আবার এসেছে। এনসিপির কাছে আসলে দুইটা পথ ছিল, যেটা আমি যদি নিউট্রাল একজন মানুষ হিসেবে অ্যাসেসমেন্ট করি, তাহলে একটা হচ্ছে 300 আসনে এককভাবে নির্বাচন করা, আর একটা হচ্ছে জোটবদ্ধভাবে নির্বাচন করা। 300 আসনে এককভাবে নির্বাচন করলে আমার যেটা অ্যাসেসমেন্ট এবং যতগুলো সার্ভে রিপোর্ট আসছে, প্রায় মোটামুটি কাছাকাছি বোঝা যাচ্ছে যে এনসিপির 7 থেকে 10% মতো একটা সমর্থন আছে। মাত্র 10 মাসের একটা দলের যদি 7 থেকে 10% মতো ভোট ব্যাংক থাকে সারা দেশে, তাহলে এটা বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এমন একটা ঘটনা ঘটতো। তবে এই ভোটটা, এই সমর্থনটা অনেক বেশি ছড়িয়ে ছিটিয়ে আছে, 300 আসনেই আছে, সারা দেশেই আছে। এটা কনসেন্ট্রেটেড না, স্পেসিফিক কিছু আসনে কনসেন্ট্রেটেড না। যেমন আমরা কনভেনশনাল কিছু রাজনৈতিক দলকে দেখি যে কোনো একটা জেলায় তারাই জিতে, তাদেরই ভোট ব্যাংক ওইখানে বেশি। কিন্তু এনসিপিটা সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে জুলাই গণঅভ্যুত্থানের কারণে, এনসিপি নেতৃত্বের পরিচয়ের কারণে এবং গত 1-1.5 বছরের কাজের কারণে, তাদের কমিটমেন্টের কারণে। কিন্তু সেটা কনসেন্ট্রেটেড না হওয়ার কারণে একটা সম্ভাবনা ছিল এরকম যে হয়তো ভোট শেয়ার বেশি হবে কিন্তু সংসদের প্রতিনিধিত্বের জায়গাটা খুব একটা বেশি হওয়ার সম্ভাবনা কম ছিল। আরেকটা উপায় ছিল জোটবদ্ধভাবে নির্বাচন করা। সেক্ষেত্রে অপশন বাংলাদেশের রাজনীতিতে খুব লিমিটেড। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আছে, বাংলাদেশ জামাত ইসলামী আছে। এর মধ্যে সংস্কার সহ আরো কিছু প্রশ্নে, জুলাই গণঅভ্যুত্থান সংস্কার সহ আরো কিছু প্রশ্নে জাতীয়তাবাদী দলের সাথে এনসিপির যেই রাজনৈতিক জায়গার যে বোঝাপড়া, সেটা সম্ভব না বলে আমরা মনে করেছি এবং এনসিপি মনে করেছে সে সময়। ফলে হ্যাঁ ভোট থেকে শুরু করে রাজনৈতিক বোঝাপড়ার দিক থেকে অনেকটা ন্যাচারালি জামাত ইসলামীর সাথে এই জোটটা হয় এবং সেখানে 30টি আসনের সমঝোতা হয়। তবে সবসময় এনসিপির দিক থেকে মনোযোগটা ছিল পলিসিগুলোতে বেশি ফোকাস করা, সংস্কারের বিষয়টা নিয়ে। যেমন আপনারা দেখবেন যে বাংলাদেশে একমাত্র রাজনৈতিক দল হিসেবে এনসিপিরই গণভোট নিয়ে আলাদা কর্মসূচি আছে দেশব্যাপী। আমরা 270টি আসনে আমাদের গণভোটের প্রার্থী দিয়েছি, তারা তাদের কাজ করছে। আমরা আমাদের পুরো পদযাত্রার একটা অংশ রেখেছি গণভোটকে কেন্দ্র করে। তো এই পলিসিগত জায়গাগুলোতে সার্বভৌমত্বের ক্ষেত্রে, সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা জামাতের সাথে যাওয়ার ক্ষেত্রে এনসিপি বেশি কনফিডেন্স পেয়েছে, ফলে এই জোটটা হয়েছে। এবং সোফার আমি যেটা দেখছি যে এই জোটটা এক্সিকিউশনের দিক থেকে খুব বেশি সমস্যা ছাড়াই বাস্তবায়নের পথে যাচ্ছে। 1-2টা দল যখন একসাথে হয়, একটা আসন ছাড়তে হয়, আমাদেরকে ছাড়তে হয়, তাদেরকেও ছাড়তে হয়। 2টা পথ ছিল এনসিপির জন্য, 2টা পথের মধ্যে এনসিপি একটা পথ বেছে নিয়েছে। তবে রাজনীতিতে আসলে শেষ কথা বলে কোনো কথা নেই এবং আমরা একটা জায়গায় কমিটেড যে এনসিপির যে রাজনৈতিক অবস্থান মধ্যমপন্থী রাজনীতি এবং এনসিপির যে স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য রয়েছে, এনসিপিতে যে ডাইভার্সিটি রয়েছে, একজন মধ্য বামপন্থী মতধারার ব্যক্তিও এনসিপি করছেন, একজন ডানপন্থী ব্যক্তিও করছেন, মধ্য ডানপন্থী ব্যক্তিও করছেন, একজন মধ্যমপন্থী ব্যক্তিও করছেন, একজন সনাতন ধর্মাবলম্বী কিংবা একজন নারী, আর নারীদের জন্য আমরা একটা ভালো স্পেস এনসিপিতে আছে, তারাও রাজনীতি করছেন। এই বৈশিষ্ট্যটা আমরা সবসময় ধরে রাখবো। আমরা এটা নিশ্চিত করতে চাই যে কোনোভাবে যাতে আমরা কোনো দলের জোট হওয়ার পরে হয় না, অনেক দল হারিয়ে যায় বা অনেক দলের রাজনীতিটা তারা আলাদা করতে পারে না। আমরা আমাদের রাজনীতিতে সবসময় আপফ্রন্ট থাকবো এবং আমরা ছিলামও। নির্বাচনের ক্ষেত্রে কয়েকটি বিষয় নিয়ে আমরা খুবই শক্তিশালী রাজনৈতিক অবস্থান নিয়েছি। দ্বৈত নাগরিকত্ব, ঋণ খেলাপিদের মনোনয়নের বিষয়ে, গণভোটের বিষয়ে আমরা আমাদের এই স্বাতন্ত্র্য এবং আলাদা রাজনৈতিক কর্মসূচি এটা চলমান রাখবো। একটু যদি জানতে চাই যে আপনার কাছে কি মনে হয় যে আপনারা কোনো রকম কোনো ভুল করে ফেলেছেন? আপনারা এমন যদি হতো যে রাজনৈতিক দল গঠন করার আগেই আপনারা তো মোটামুটি জানেন যারা যারা জুলাই যোদ্ধারা ছিলেন বা রাজনৈতিক দল গঠন করে
7 থেকে 8 মাসের মধ্যে নির্বাচন করলে আপনাদের আরো জনসমর্থন থাকতো, কিছুটা কি ভুল করে ফেলেছেন বলে মনে হয় কিনা? বাংলাদেশের মতো আর্থসামাজিক বাস্তবতার দেশে একই সাথে নির্বাচন করার ক্ষেত্রে যেমন জনসমর্থন প্রয়োজন, ঠিক তেমনি তেমনি নির্বাচন বাস্তবায়ন করার জন্য এই সাংগঠনিক সক্ষমতা প্রয়োজন। একটা নির্বাচনী আসনে 1000 জনের মতো গড়ে 1000 জনের মতো তো পোলিং এজেন্টই দিতে হয়, এবং প্রত্যেকটি কেন্দ্র, বাংলাদেশে যেহেতু ভোট চুরির বিষয়টা, ভোট কেন্দ্র দখল করার বিষয়টা একটা নিত্যনৈমিত্তিক বিষয়, ভোট কেন্দ্র পাহারা দেওয়া থেকে শুরু করে ওরকম সাংগঠনিক সক্ষমতার প্রয়োজন হয়। ফলে আমাদের অনেক বেশি সমর্থন থাকলেও সেই সমর্থনটা বাস্তবায়ন করা এবং সেই সমর্থকদেরকে ভোট দেওয়াটা, নিরাপদে ভোট দেওয়াটা নিশ্চিত করাটা অনেক ক্ষেত্রে চ্যালেঞ্জিং হয়ে যেত বলে আমি মনে করি। এবং বর্তমানে এই জোটের সিদ্ধান্তকে আমি ভুল হিসেবে দেখি না, এটাকে আমি একটা কৌশলগত রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবে দেখি। বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশ না পুরো পৃথিবীর ইতিহাসে এরকম অনেক হাজার হাজার নজির আছে যে যাদের সাথে আদর্শিক অবস্থানগত মিল নেই, আর যাদের সাথে হয়তো অনেক ক্ষেত্রে অনেক ইস্যুভিত্তিক অবস্থানের ক্ষেত্রেও অমিল আছে, তারাও একসাথে নির্বাচন করেছে, একসাথে জোট করেছে। আমরা জামাতে ইসলামের সাথে জোট করেছি, 11 দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট হয়েছে। জামাত ইসলামের সাথে বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগেরও জোট করার ইতিহাস আছে, বিএনপিরও জোট করার ইতিহাস আছে। কিন্তু একসময় আমরা দেখলাম যে আওয়ামী লীগ ক্ষমতায় এসে তাদেরকে এক ধরনের জুডিশিয়াল কিলিং করা হলো জামাত ইসলামের নেতৃবৃন্দকে, এবং জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হলো, শিবিরকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু তাদের সাথে তো তাদের জোট করার ইতিহাস আছে। ফলে এই কৌশলগত জোটের ক্ষেত্রে আমি মনে করি না এটা কোনো ভুল সিদ্ধান্ত, এটা একটা কৌশলগত এবং রাজনৈতিক সিদ্ধান্ত। একসাথে গণ অভ্যুত্থান করলেন, কোনোভাবে কি নিজেকে একটু বিচ্ছিন্ন মনে হচ্ছে যোগাযোগের দিক থেকে? না, নাহিদ ইসলাম উপদেষ্টা পদ ছেড়ে রাজপথে নেমেছেন এবং একটি দল গুছিয়েছেন, সেই দলের আসলে আপনি অন্যতম পার্ট। বোর্ডের দিক থেকে যেহেতু হচ্ছিল, তাদের সাথে আপনি সবসময় ছিলেন, গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন। আর ঢাকা 10 থেকে আপনার নির্বাচন করার কথা ছিল, আপনি যেরকমভাবে ভোটারও হওয়ার চিন্তা ভাবনা করেছিলেন, শেষ পর্যন্ত আসলে নির্বাচনে আসলেন না। সবকিছু মিলে যদি বলেন। আমি মনে করছি যে আমি এখন 30 জনের জন্য নির্বাচন করছি এবং গণভোটের জন্য সারা দেশেই আমি নির্বাচন করছি না তা না। মানুষের কাছে গণভোটে হ্যাঁ ভোট চাচ্ছি, মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে আমাদের শাপলা কলির প্রার্থীদের জন্য ভোট চাচ্ছি, আমাদের ঐক্যবদ্ধ বাংলাদেশের যারা প্রার্থী আছেন 300 আসনে সবার জন্য ভোট চাচ্ছি। ব্যক্তিগত জায়গা থেকে যদি বলি তাহলে আমাদের রাজনৈতিক ক্যারিয়ারটা মাত্র শুরু হলো। আমাদের বাংলাদেশে যদি আমরা রাজনীতিবিদদের গড় বয়সও ধরি, সেটাও 60-60-এর ঊর্ধ্বে হবে। তো সেক্ষেত্রে আরও অনেক সময় আছে ইলেকটোরাল পলিটিক্সে যাওয়ার। এই নির্বাচন পরিচালনার দায়িত্বটাও একটা লার্নিং হচ্ছে আমার জন্য। আমি নির্বাচন না করার কারণে আমার জন্মস্থান মুরাদনগর এবং যে আসনে আমি প্রস্তুতি নিয়েছিলাম ঢাকা 10, সেখানকার মানুষজন অনেক মন খারাপ করেছে, তারা অনেক কষ্ট পেয়েছে বলতে গেলে। তবে আমি অন্য ক্যাপাসিটি থেকে দেশের জন্য কাজ করছি, আমার দলের জন্য কাজ করছি, এবং নির্বাচন না করে আমার মনে হয় যে আরও বড় পরিসরে নির্বাচন করলে আমি একটা আসনের জন্য কাজ করতাম, এখন আমি সারা দেশের জন্য কাজ করতে পারছি। এবং সামনের দিনে তো ইলেকট্রাল পলিটিক্স করার অনেক সুযোগ আসবে। এই নির্বাচনের পরপরই হয়তো স্থানীয় সরকার নির্বাচন হবে এবং আবার জাতীয় নির্বাচন আছে, বিভিন্ন সময় বাই ইলেকশন হয়, সেটা করার সুযোগ থাকবে। তবে এই সময় আমি এই সিদ্ধান্তটা নিয়েছি আমার দলের স্বার্থে, দেশের স্বার্থে, এবং একটা ক্রাইসিস সিচুয়েশনে এনসিপিকে আবার ঘুরে দাঁড়ানো এবং সারা দেশে রাজনৈতিক কর্মসূচি, নির্বাচনী কর্মসূচির মাধ্যমে দলটাকে চাঙ্গা করে রাখা। এবং একটা নির্বাচনের মধ্য দিয়ে আমরা দেখেছি অনেকগুলো দল বিলীন হয়ে গেছে, অনেকগুলো দল ভেঙে গেছে। তো আমরা বিশ্বাস করি যে এনসিপি এবং এনসিপির নেতৃবৃন্দের যে কমিটমেন্ট আছে, আমরা বাংলাদেশে টিকে থাকতে পারলে সেই দিনটা বেশি দূরে নয় যেদিন আমরা বাংলাদেশের জনগণের সমর্থন নিয়ে আরো বড় পরিসরে দেশের জন্য কাজ করতে পারবো। সেই জন্য দলটাকে ঐক্যবদ্ধ রাখা, শক্তিশালী করে গড়ে তোলা, এবং এই নির্বাচনী যেই সময়টা অনেক দলই আসলে উতরাতে পারে না, সেই সময়টা সফলভাবে উতরে যাওয়ার জন্যই এই সিদ্ধান্ত নেয়। একটি বিষয় আসিম মাহমুদ আপনার কাছে জানতে চাই, আশা করি আপনি সঠিক ইনফরমেশনটি দিবেন এবং আপনার মনের ভেতরে যে কথাটি আছে সে বিষয়টি বলবেন। নাহিদ ইসলামের কাছে আমি প্রশ্ন করেছিলাম যে এমন কোনো ভুল আছে কিনা যেটি আসলে তিনি পস্তাচ্ছেন। তিনি কিন্তু বলেছিলেন যে কিছু মানুষ, কিছু রাজনৈতিক নেতৃত্ব এবং কিছু উপদেষ্টাদের বিশ্বাস করাটা অনেক বড় ভুল ছিল। আপনি নিজে উপদেষ্টা পদে ছিলেন, আপনার কাছে জানতে চাই যে আপনি এই যে জার্নি গণ অভ্যুত্থানের পর উপদেষ্টা পদ থেকে শুরু করে
কি কি ভুল করেছেন এবং কোন জিনিসটার জন্য আসলে একটু হলেও মনক্ষুণ্ণ হন, সেই বিষয়টা একটু দর্শকদের জানাবেন। বড় ভুল যেটা আমি মনে করি সেটা হচ্ছে 5ই আগস্ট আমাদের গণঅভ্যুত্থান যখন সফল হলো, তখন এই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রটা সেদিনই দিতে না পারা, এবং এটাই আমাদেরকে নয়, পুরো বাংলাদেশকে এবং যারা গণঅভ্যুত্থানে অংশ নিয়েছে, জীবন দিয়েছে, তাদের এই গণঅভ্যুত্থান থেকে প্রাপ্তির জায়গাটাকে অনেক ছোট করে ফেলেছে। আজকে এই সংস্কার বাস্তবায়নের জন্য আমাদেরকে গণভোটে যেতে হলো। আমরা রাজনৈতিকভাবে অনেকটা পিছিয়ে গেলাম, এবং গণভোটে হ্যাঁ ভোট জিতলেও এই সংস্কার বাস্তবায়ন হবে কি হবে না সেটা একটা অনিশ্চয়তার জায়গায় গেল। যদি আমরা তখন সেই মুহূর্তে আমরা ঘোষণাপত্রটা দিতে পারতাম, আমরা আসলেই একটা সেকেন্ড রিপাবলিক গঠনের দিকে যেতে পারতাম। ফলে আমাদেরকে রাজনৈতিকভাবে অনেক বেশি পিছিয়ে যেতে হতো না। এটা একটা মনে করি আমাদের কালেকটিভ ভুল বলি, কিংবা অভিজ্ঞতা না থাকা, এবং একই সাথে খুব সময় কম থাকা হাতে। 5 তারিখই পতন হয়ে যাবে এটাও আমাদের অনেকের বোঝাপড়ায় ছিল না। আমাদের ধারণা ছিল যে আরও লম্বা যেতে পারে, আমাদেরকে সশস্ত্র লড়াইয়ের দিকেও যেতে হতে পারে, যেভাবে জীবন নেওয়া হচ্ছিল। ফলে ওই প্রস্তুতিটা আমাদের ছিল না, যে কারণে আমরা সেটা দিতে পারিনি। এটা একটা বড় ভুল আমি মনে করি। এবং আরেকটা ভুল হচ্ছে অবশ্যই আমাদের জন্য তো আমাদের আসলে ওই লম্বা লিগেসিটা নেই, যে লিগেসিতে একজন মানুষ আরেকজন মানুষ সম্পর্কে জানতে পারে, চিনতে পারে, এবং মানুষের সাথে সম্পর্ক তো আসলে তৈরি হয় মানুষ চেনার মধ্য দিয়ে, বিশ্বাসঘাতকতার মধ্য দিয়ে, কিংবা বিশ্বাস রক্ষার মধ্য দিয়ে তো তৈরি হয়। এবং আমরা বয়সেও ছোট, ফলে আমাদের ওই ইয়েটা না থাকার কারণে যখন আমরা সরকারে গিয়েছিলাম, সরকার সহ দেশের আরও রাজনৈতিক দল সহ অনেক স্টেক হোল্ডারদেরকে আমরা বিভিন্ন পর্যায়ে বিশ্বাস করেছি, যেটা পরবর্তীতে আমরা বুঝতে পেরেছি যে সেটা আমাদের ভুল ছিল, এবং অথবা তারাও এক ধরনের তখন আমাদের বিশ্বস্ত হওয়ার মাধ্যমে কিছু একটা আদায় করে নেওয়ার ফিরিকে ছিল। পরবর্তীতে তারা তাদের আসল চেহারা দেখিয়েছে। সেখানে রাজনৈতিক দল আছে, সেখানে উপদেষ্টা পরিষদের কেউ কেউ আছে, সেখানে অ্যাডমিনিস্ট্রেশনের লোকজন আছে। তো এটাও একটা লার্নিং প্রসেসের মধ্যে দিয়ে আমরা এসেছি। আমরা মানুষ চিনতে পেরেছি বিভিন্ন সময়, কারণ আমাদের তো আর, যদি অ্যাডমিনিস্ট্রেশন আমি বলি, একজনকে যদি আমাদের সচিব হিসেবে নিতে হয় সেই সময়টাতে, আমরা তো আর কাউকে চিনি না। আমাদের এই যেই গণঅভ্যুত্থান পরবর্তী যে বাস্তবতা, সেই বাস্তবতায় বিএনপিপন্থী, জামাতপন্থী যারা দীর্ঘদিন বঞ্চিত ছিলেন, যারা যোগ্য অফিসার, নিরপেক্ষ যোগ্য অফিসার, তাদের মধ্যে থেকে খুঁজতে হয়েছে। কাজ করতে করতে আসলে মানুষকে চেনা যায়, শেখা যায়, জানা যায়। তো এরকম প্রত্যেকটা পর্যায়ে আমাদের মানুষ চিনতে অনেক সময় হয়তো ভুল হয়েছে, কিংবা ওইটা ওই মানুষকে চেনার একটা প্রসেস হিসেবেও কাজ করেছে। তো এই দুইটাই আমি মনে করি যে মেজর ভুলের জায়গা যদি বলি। গণঅভ্যুত্থানের পর যারা সমন্বয়ক ছিলেন তাদের ব্যাপক প্রশংসাও ছিল, তারা পুরোপুরিভাবে মহানায়ক ছিল, এবং তাদেরকে নিয়ে আসলে কেউ কোনো কথা শুনতে যাচ্ছিল না। মানে তারা এতটাই মানুষের হৃদয়ে জায়গা করে নিল। এই 17 মাসে এটা প্রতিপক্ষ কিন্তু তৈরি হয়ে গেছে, বিশেষ করে ছাত্রদের। একটু আগে আপনি বলছিলেন যে অনেককেই আসলে আপনাদেরকে ইউজ করেছে নানা বিষয়ে। তো সেই দিক থেকে এনসিপিকে অনেকেই দেখা যাচ্ছে যে এখন ছোট করেও দেখছে, এনসিপিকে বলেন বা ছাত্রদেরকে বলেন, এবং ছাত্রদের সম্বন্ধে স্বয়ং আপনার সম্বন্ধে আপনি অনেক টাকার মালিক হয়েছেন এরকম কিন্তু অভিযোগ আছে। তো ছাত্রদের এই পরিস্থিতিটা হলো কেন, যে ছাত্রদের উপর অনেকেই ত্যক্ত বিরক্ত, সে সময় যারা গণ অভ্যুত্থানে ছিলেন, এক সময় যখন হৃদয়ে পুরো ধারণ করে রেখেছিল, এখন এই পরিস্থিতিটা হওয়ার পেছনে কি মনে করছেন? গণঅভ্যুত্থানের সময় আমরা সবাই কেউ ছাত্র ছিলাম, কারো সদ্য পড়াশোনা শেষ হয়েছে, সেরকম একটা পরিস্থিতিতে ছিলাম। কিন্তু তারপরে পুরোপুরি শিফট করে কেউ সরকারের দায়িত্ব নেয়া, কেউ রাজনৈতিক প্ল্যাটফর্মের দায়িত্ব নেয়া, রাজনৈতিক দলের দায়িত্ব নেয়া, একটা ন্যাশনাল পর্যায়ে কাজ করার জায়গায় এসেছিলাম, যেটার পূর্ব অভিজ্ঞতাটা আমাদের ছিল না। আমাদের হয়তো ছাত্র রাজনীতির কারণে রাজনৈতিক কিছুটা অভিজ্ঞতা ছিল, কিন্তু এই পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা ছিল না। ফলে স্বাভাবিকভাবেই যখন কেউ নতুন কোনো রাস্তায় হাঁটতে যায় তখন হোঁচট খেতে হয়। আমরা বিভিন্ন ক্ষেত্রে হোঁচট খেয়েছি, কাউকে ভরসা করে হোঁচট খেয়েছি, কাউকে ভরসা না করে হোঁচট খেয়েছি। কোনো একটা বিষয়ে যেটা প্রথম করতে গিয়েছি সেটা হয়তো প্রথমবার করতে গিয়ে ঠিকভাবে করতে পারিনি। এই কারণগুলো যেমন আছে, এর বাইরেও অনেক বড় কয়েকটি পরাশক্তি এই গণঅভ্যুত্থানকে বিতর্কিত করার জন্যই, মূলত গণঅভ্যুত্থানের যারা নেতৃত্ব তাদেরকে বিতর্কিত করার জন্য কাজ করেছে। এবং আমরা অনেক ক্ষেত্রেই এইগুলো প্রত্যাশা করি নাই, কিংবা এগুলো আমরা এরকমও যে হয় সেটা আমরা জানতামও না, বা সেটা আমরা কখনো বুঝিও নাই।
যেমন আমি যদি উদাহরণ দিই, কিছু ক্ষেত্রে খুব অবাস্তব অভিযোগ আমাদের বিরুদ্ধে আনা হয়েছে, ছাত্রদের বিরুদ্ধে আনা হয়েছে। যেমন একদম প্রথম যদি ধরি যে ফেনী যে বন্যার বিষয়ে ছাত্ররা যে কাজ শুরু করলো, ভলান্টারি যে কাজ শুরু করলো, ফান্ড রেজিং করে বন্যার্থদের সহযোগিতা পৌঁছে দেয়, সেটা নিয়েই প্রথম আলোচনাটা শুরু হয়, যে বন্যার টাকা মেরে খাওয়া নিয়ে একটা কথা ওঠানো হয় বিভিন্ন মহল থেকে। তো সেটার অডিট প্রকাশ করার পরেও কিন্তু সেটা নিয়ে এক ধরনের আলোচনা সবসময় করা হয়, বা সেটা দিয়ে আক্রমণ করার চেষ্টা করা হয়। আক্রমণ করার চেষ্টাটা কারা করেন? আক্রমণ করার চেষ্টাটা অবশ্যই আওয়ামী লীগ করে। আওয়ামী লীগ তার সর্বশক্তি দিয়ে এই গণঅভ্যুত্থানকে বিতর্কিত করে, গণঅভ্যুত্থানকে ফেইল প্রমাণিত করার জন্য এই গণঅভ্যুত্থানের সাথে জড়িত সংশ্লিষ্ট সকলকে প্রশ্নবিদ্ধ করার জন্য সবসময় তারা প্রস্তুত আছে। তাদের মিডিয়া এস্টাবলিশমেন্ট থেকে শুরু করে তাদের সকল ধরনের এস্টাবলিশমেন্ট, তাদের ফান্ডিং তারা করছে ইন্টারন্যাশনালি, ন্যাশনালি। এবং এর সাথে দুঃখজনকভাবে যে গণঅভ্যুত্থানের শরিক কোনো দলও জড়িত হয়ে পড়েছেন রাজনৈতিক কারণে। হয়তো কারো মনে হয়েছে যে আমরা সরকারের থেকে নির্বাচন দিচ্ছি না, তারা আমাদের বিরুদ্ধে তাদের যা ক্যাপাসিটি আছে সব নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন। হয়তোবা অন্য কারোর সাথে কোনো একটা ইস্যু ভিত্তিক মত পার্থক্য হলো, তারা বা তাদের ছাত্র সংগঠন আমাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। ছাত্রদের যেটা শর্টকামিং, সেটা হচ্ছে ছাত্রদের বিভিন্ন প্ল্যাটফর্ম, বিভিন্ন সেট আপ কিংবা ব্যাকআপটা আসলে নাই। ছাত্রদের কোনো বড় ব্যবসায়িক গোষ্ঠীর ব্যাকআপ নাই যেখান থেকে তারা ফান্ড পাবে। ছাত্রদের কোনো বড় মিডিয়া মালিকানা বা মিডিয়ার দখল তাদের নাই, যেখানে তারা এক ধরনের সমর্থন কিংবা মিডিয়া দিয়ে তো একজন মানুষকে নেগেটিভ পজিটিভ সবকিছুই করা যায়, আর সেটা তারা পাবে। বা তাদের বিরুদ্ধে কিছু বললে সেটার কাউন্টারটাও যে সেটা করবে, সেটার একটা প্ল্যাটফর্মে কিন্তু তাদের নাই, তাদের নিজেদের কথা ছাড়া। ফলে যাদের কাছে এই শক্তিগুলো ছিল, তারা রাজনৈতিক কারণে, গণঅভ্যুত্থানের কারণে এই শক্তিগুলোর প্রয়োগ করেছে ছাত্রদের উপর। নানা ধরনের অবাস্তব অনেক অভিযোগ এসছে। কিন্তু যখন একটা ন্যাশনাল টিভি চ্যানেল বা ন্যাশনাল পত্রিকা থেকে বা কোনো একটা রাজনৈতিক গোষ্ঠী যাদের অনেক ব্যান্ডউইথ আছে, যাদের অনেক নেতাকর্মী আছে, তারা যখন কোনো একটা প্রোপাগান্ডা ছড়ায়, এটা সত্য না হলেও এটা অবাস্তব হলেও এটা আসলে অনেক ক্ষেত্রে মানুষের মনে এক ধরনের আঘাত করে। যেমন মাঝখানে একটা প্রোপাগান্ডা ছড়ানো হয়েছিল যে হাসনাত আব্দুল্লাহ মাওলানা মামুনুল হকের ছেলে। এটা কতটা হাস্যকর কথা হতে পারে, কিন্তু এটা এমনভাবে ছড়ানো হয়েছে যে অনেকেই কিন্তু বিশ্বাস করা শুরু করেছিল, বাংলাদেশের প্রান্তিক এলাকার লোকজন, যারা হয়তো কোনটা এআই মেড ভিডিও বা কোনটা রিয়েল ভিডিও এটা পার্থক্য করতে পারেন না যখন স্ক্রল করেন। ফলে এটা সম্ভব হয় অনেক ক্ষেত্রে। আমরা দেখেছি এবং আমরা প্রমাণও পেয়েছি যে চোথা দিয়ে অনেক জায়গায় নিউজ করানো হয়েছে। পরবর্তীতে সাংবাদিকরাই সেটা বলেছেন যে হাউজে কোনো গোয়েন্দা সংস্থা বা কোনো জায়গা থেকে চোথা দিয়ে, আবার কোনো এজেন্সির মাধ্যমে টাকা পয়সা দিয়েও বিভিন্ন জায়গায় আমাদের বিরুদ্ধে নিউজ করা হয়। এক ধরনের সত্য মিথ্যার কোনো ম্যাটার করে না, সেটা হচ্ছে একটা প্রচারের মাধ্যমে সেটাকে অনেকের মনে গেঁথে দেয়, গোয়েবলসের মতো একটা কথা এতবার বলতে থাকে যাতে সেটা স্টাবলিশ হয়ে যায়। আমার বিরুদ্ধে সরকারের দায়িত্ব পালন করতে গিয়ে নানা ধরনের অভিযোগ এসেছে, বিশেষ করে আওয়ামী লীগ থেকে তো অলওয়েজ আসছে এখনো। এবং আমাদের সিটি কর্পোরেশন ইস্যু বলি কিংবা আরও বিভিন্ন বিসিবি ইস্যু মিলে যে অভিযোগটা করছে তার একটা প্ল্যাটফর্ম আছে। সে একটা পত্রিকা থেকে করছে, একটা মিডিয়া থেকে করছে, হাউস থেকে করছে, বা এজেন্সি একটা চোথা দিয়ে মিথ্যা নিউজ করলো কোথা থেকে করছে। ওইটার যে রিচ আছে ওইটা 2-3 কোটি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। কিন্তু আমি যখন কথাটা বলছি, আমার কোনো প্ল্যাটফর্ম না থাকার কারণে, আমার পক্ষের ফ্রেমিং না হওয়ার কারণে ওই কথা কিন্তু 30 লাখ 40 লাখ মানুষের কাছে পৌঁছাচ্ছে। ফলে যারা সমাজের শিক্ষিত জনগোষ্ঠী আছে, যারা হয়তো এই জিনিসগুলো খুব অনেক বেশি ফলো করেন বা যারা খুব বেশি সচেতন পলিটিক্যাল নিয়ে, তারা হয়তো বুঝতে পারছে বিষয়টা। কিন্তু যারা প্রান্তিক জনগোষ্ঠী আছেন, যারা হয়তো দিনে আধা ঘন্টায় নিউজটা দেখতে পারেন বা পরবর্তীতে ফলো আপটাও রাখতে পারেন না, যারা মেহনতি মানুষ আছে, যারা হয়তো এই যে এআই মেড আর একটা রিয়েলের মধ্যে পার্থক্য করতে পারেন না, তারা সেটা বিশ্বাসও করে ফেলেন। ফলে গণঅভ্যুত্থানের নেতৃত্ব এনসিপিকে নিয়ে অনেক ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করা হয়েছে, অনেক মিসকনসেপশন তৈরি করা হয়েছে। অনেক সময় হয়তো আমাদেরও শর্টকামিংস ছিল, আমরা অনেক পথ চলতে গিয়ে যেহেতু প্রথমবারের মতো নতুন রাজনীতিতেও সরকারেও আমাদেরও ভুল হয়েছে, কিংবা আমরাও হয়তো একটা ইউনিয়ন পরিষদে কোনো একটা সমস্যা হলো, আমার দ্বারা সম্ভব না স্থানীয় সরকার উপদেষ্টা হিসেবে বাংলাদেশের 4000-এর মতো ইউনিয়ন পরিষদ ফলো আপ রাখা যে কি হচ্ছে না হচ্ছে।
কিন্তু সেটার দায় আমার উপর আসছে, কারণ সেখানে যে অফিসারটা বসে আছে সে হয়তো অন্য কোনো মতাদর্শের লোক, সে হয়তো ইচ্ছে করেই একটা সমস্যা তৈরি করছে যাতে দায়টা আমার উপরে আসে। ফলে এই সব কিছুর একরকম এসছে। তারপরে আমার এপিএস নিয়ে যেটা আপনি বললেন যে অনেক আলোচনা হয়েছে, এবং আমি নিজে ব্যক্তিগতভাবে দুদকের চেয়ারম্যানকে আমি কল করেছি, তাকে আমি বলেছি যে যেহেতু এটা নিয়ে আলাপ উঠেছে, আপনারা স্বাধীন সংস্থা, আপনারা একটা তদন্ত করেন। এবং সেটা আমি তখন আমার সোশ্যাল মিডিয়াতে আমি বলেছি যে আমি নিজে অনুরোধ করেছি, এবং সেই আমার অনুরোধের প্রেক্ষিতেই তদন্তটা শুরু হয়েছে। এর আগেও কিন্তু আলোচনা ছিল, এর আগে তদন্ত শুরু হয়নি, একটা অনুসন্ধান শুরু হয়েছে। তো অনুসন্ধানের ফলো আপ হিসেবে আমি খোঁজ রাখার চেষ্টা করেছি যে কি অবস্থা বা কি, তো সেখানেও কিছু পাওয়া যায়নি সোফার, মানে আই নো। শুধুমাত্র একটা বিষয়, সেটা হচ্ছে ওর মাকে চিকিৎসা করানোর জন্য দেশের বাইরের ভিসা নেওয়ার জন্য একটা ডিপোজিট মানি ব্যাংক অ্যাকাউন্টে দেখাতে হয়, সেটা 14 লাখ টাকা বোধ হয়। তো সেটা একজন থেকে ধার নিয়ে, ওই ধারের ডিড এগ্রিমেন্টও আছে, ধার নিয়ে দেখানো হয়েছিল, পরে আবার সেটা উইথড্র করে তাকে ফেরত দেওয়া হয়েছিল। তো কিন্তু এটা নিয়ে এমনভাবে পারসেপশন তৈরি করা হলো যে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে ফেলেছি আমরা। তো এই সবকিছু মিলিয়ে এক ধরনের প্রোপাগান্ডা মেশিন আমাদের বিরুদ্ধে গত 1.5 বছর চালানো হয়েছে, এবং সামনেও চালানো হবে। আমরা এটা মনে করি, কারণ আমরা যেহেতু কম্প্রোমাইজ করিনি তাদের সাথে। এখন আমি আওয়ামী লীগের সাথে কম্প্রোমাইজ করলে তারা হয়তো আমার বিরুদ্ধে আর প্রোপাগান্ডা করবে না, কিন্তু আমরা আমাদের জায়গায় আমাদের স্বল্প শক্তি নিয়েও স্বতন্ত্রতা ধরে রেখে কোনো ধরনের কম্প্রোমাইজ না করে রাজনীতিটা করতে চেয়েছি। বাধা এসছে, বাধা আসবে, কিন্তু আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ যথেষ্ট সচেতন এখন, তারা এই বিষয়গুলো বুঝবেন। কথা বলছিলাম আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাথে। তিনি কিন্তু বেশ খোলামেলাভাবে কথা বললেন এবং এমন কিছু বিষয় তিনি তুলে ধরেছেন যেটি আসলে ইতিপূর্বে তিনি গণমাধ্যমে বলেননি। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি রাশেদ আনিস। শেষ করব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি যেহেতু নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে আছেন, ভোটার যারা আছেন তাদের উদ্দেশ্যে যদি কোনো কিছু বলতে চান। ধন্যবাদ। বাংলাদেশ আজকে একটি ঐতিহাসিক মুহূর্তে, ঐতিহাসিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছে। বাংলাদেশের দীর্ঘ 17 বছর নির্বাচনহীনতা, গণতন্ত্রহীনতার পর একটি নির্বাচনের ঠিক 2 সপ্তাহের মতো বাকি আছে এখন। এই সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি, এবং এবারের নির্বাচনটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এবারের নির্বাচনে শুধু সংসদ সদস্য নির্বাচন নয়, একই সাথে গণভোট অনুষ্ঠিত হচ্ছে। এবং আমরা প্রত্যাশা করি বাংলাদেশের জনগণ এবারের নির্বাচনে, সংসদ সদস্য নির্বাচনের ক্ষেত্রে তার এলাকার প্রার্থীদের মধ্যে সবচেয়ে ভালো যিনি প্রার্থী, জনকল্যাণমুখী প্রার্থী, কোনো প্রকার দুর্নীতি, চাঁদাবাজি সাথে জড়িত নয়, এমন প্রার্থীদেরকে তারা চুজ করবেন। এবং আমরা বিশ্বাস করি যে 11 দলীয় জোটের পক্ষ থেকে আমরা সারা দেশে যাদেরকে প্রার্থী হিসেবে মনোনীত করেছি তাদের মধ্যে এই গুণাবলীগুলো রয়েছে। এবং একই সাথে আমাদের আহ্বান থাকবে যে সারা বাংলাদেশের জনগণ এবার গণভোটে হ্যাঁ ভোট দিবে, এবং হ্যাঁ ভোটের মধ্য দিয়ে বাংলাদেশ ঐতিহাসিকভাবে একটা গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করবে, এবং আগামীর বাংলাদেশ এই সংস্কার বাস্তবায়নের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের দিকে এগিয়ে যাবে।